জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। গেল ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুরের পর ৩০ জুলাই দেশটির কারাগার থেকে মুক্তি পান বেনজির। জানা গেছে তার জামিনের সঙ্গে কয়েকটি শর্ত যুক্ত করেছেন আদালত। এসব শর্তের মধ্যে রয়েছে বেনজির আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি আমিরাত ছাড়তে পারবেন না। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে এসব শর্ত কার্যকর থাকবে। এর আগে দুদকের করা একটি মামলার প্রেক্ষাপটে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজির আহমেদ। দুবাই পুলিশের সহযোগিতা এবং ইন্টারপোলের সমন্বয়ে তাকে আটক করা হয়। পরে গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। আরব আমিরাতের আইন অনুযায়ী সাবেক আইজিপি বেনজির আহমেদের বিচার কাজ চলছে। তবে অভিযুক্ত আসামি স্থানীয় আইন মেনে জামিন পেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মাইগ্রেশন কম্প্যাক্ট টাস্ক ফোর্সের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বেনজির আহমেদের বিষয়ে আমিরাতের সাথে নথিপত্র লেনদেন হয়েছে। আমিরাতের সরকার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার বিষয়ে আরও তথ্য জানতে চেয়েছে। অভিযুক্ত আসামিকে ফিরিয়ে এনে দেশে বিচার কাজ নিশ্চিত করতে সরকার সব রকম চেষ্টাই করছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর সফল হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়তে চায়। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করবে। সফরকারীরা প্রযুক্তি, কৃষি ও গার্মেন্টস সহ বেশ কিছু খাতে বিনিয়োগ করতে আগ্রহী। আরব আমিরাতের আইন অনুযায়ী তাদের কোর্ট সেইভাবে তাদের লিগ্যাল প্রসেসে কাজ চলছে, সেখানে জামিন পেয়ে থাকতে পারেন। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে, তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেবল হুতিদের প্রতিরোধের জন্য, ইরানকে আক্রমণের উদ্দেশ্যে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা স্পষ্ট করেন, সৌদি জোটে যোগ দেয়া মানে বাংলাদেশ ইরানের উপর আক্রমণ করছে, বিষয়টি এমন নয়। এই জোটে অংশ নেয়ার পেছনে কেবল ধর্মীয় প্রেক্ষাপটই নয়, বরং কৌশলগত কারণও রয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক প্রমাণ করে যে বাংলাদেশ বিশ্বমঞ্চে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দী সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনে মুক্তির বিষয়ে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। The relationship between Dhaka and Riyadh will be a strategic one. It will be a very strong relationship. Security ক্ষেত্রে কোনো সহযোগিতা সৌদি আরবিয়া চায়। A strong attachment থেকে বাংলাদেশ from a moral, ethical point of view will always, as one of the largest Muslim countries in the world, will always respond in assistance to Saudi Arabia. আর মূলত এটা তো হুটিজ tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি. So this is not something to necessarily to strike out Iran in any way. আগস্ট মাস আসলে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ে, এজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজশাহীর সারদা পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স বলে হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু।
আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতির করাল গ্রাস যেন আপনাদেরকে স্পর্শ করতে না পারে সেদিকে সদা সতর্ক থাকবেন। বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি জানান, বাংলাদেশে একটি দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনগুলোতে আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি, নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। ফ্যাসিবাদের সময় আয়োজিত নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তারা বলেন, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন পাশ কাটিয়ে গেলে ছাড় দেওয়া হবে না। জনগণের ভোটকে সম্মান করুন, তাহলে জনগণও আপনাদেরকে সম্মান করবে। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নতুন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। 24 জুলাইয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। 36 জুলাই নিয়ে বিতর্ক ও ব্যর্থতার পর্যালোচনায় এমন মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসিফ মাহমুদ আরও বলেন, জুলাইয়ের গণহত্যার বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের কালেকটিভ ফেলিওর। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রত্যাশা পূরণে সমন্বয়ের অভাব ও নানা সীমাবদ্ধতা রয়ে গেছে। আরও বলেন, জনগণই জুলাই পরবর্তী সরকারগুলোর সাফল্য ব্যর্থতার বিচার করবে। ভবিষ্যতে বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। অন্তর্বর্তী সরকারেরও আরো কঠোর হওয়ার এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল, কিন্তু বিভিন্ন কারণে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে চলা, এই সব কিছু বিবেচনায় অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে কালেকটিভলি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমারও, এই ব্যর্থতা বাকি যারা ছিলেন তাদের। সমালোচনার কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিলেন নানাভাবে, কিন্তু কখনোই সেই প্রয়াস সফল হয় নাই, বরং সেটা বুমেরাং হয়েছে, হিতে বিপরীত হয়েছে। সুতরাং আমরা আজকে অনুরোধ করব যে সেই প্রবণতা থেকে আপনারা সরে আসবেন এবং কণ্ঠরোধ করার এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 4 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ এই আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়াও আফহাম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। গেল 17 ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচিত এই মামলার বিচার শুরু হয়। এর আগে 22 জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় 7 আসামি পলাতক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের যোগদানের তারিখ 1 মাস এগিয়ে এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্তের পর রাজধানীর শাহবাগে চলা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এর আগে রোববার সকালে
আগস্টের মধ্যেই চাকরিতে যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনের মাঝেই দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, 29 অক্টোবরের পরিবর্তে আগামী 1 অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত 14,384 জন সহকারী শিক্ষক স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এরপর 4 অক্টোবর তাদের পদায়ন করা হবে। নতুন এই প্রজ্ঞাপনের খবরে সন্তোষ প্রকাশ করে আন্দোলনের প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। পদায়ন হচ্ছে আইবাসে, যে আইবাস প্লাস প্লাসে যে আমাদের যখন স্যালারিটা ঢুকবে, যখন কাউন্টিং হবে সেটা আমরা পাবো। তো শুক্রবার যদি পদায়ন হয়, শুক্রবারে আমরা প্রদানপত্র জেলা অফিস থেকে পাই, রবিবার থেকে আমরা স্কুলে ফিরে যাবো, এ ধরনের কথা হয়েছে। আমাদের যে 2025 সালের নিয়োগ বিধিমালা, ওটার সাথে একটু সাংঘর্ষিক ছিল আর কি। আমাদের বলা হয়েছিল যে আগে প্রশিক্ষণ করাবে, তো ওটার সাথে সাংগঠনিক থাকার কারণে আমরা আজকে আসছি। পরপর 2 দফা কমার পর 70 টাকা বাড়িয়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1598 টাকা নির্ধারণ করেছে বিআরসি। এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করেছে সংস্থাটি। ভোক্তা পর্যায়ে মূসক সহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। গাড়ির অটো গ্যাসের দাম 3 টাকা 27 পয়সা বেড়ে 73 টাকা 67 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। এর আগে জুন ও জুলাই মাসে দাম কমানো হয়েছিল। সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসের শুরুতে বিআরসি এই দাম নির্ধারণ করে। 2021 সালের এপ্রিল থেকে প্রতি মাসেই দাম নির্ধারণ করা হয় এলপি গ্যাসের। সরকারের সমালোচনা করা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসাবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি আরও বলেন, মুক্ত সাংবাদিকতার জন্য 73-এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই অভ্যুত্থানেও একটি পক্ষের সাংবাদিকরা বিগত সরকারকে টিকিয়ে রাখার সাংবাদিকতা করেছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় মত প্রকাশের স্বাধীনতায় অন্তরায় বিদ্যমান আইনের সমালোচনা করেন বক্তারা। বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, উদ্ঘাটিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এবং এখানেই কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়। এবং সে কারণে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু বিরুদ্ধেও সাংবাদিকতা ছিল, পক্ষেও কিন্তু সাংবাদিকতা ছিল। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি সরকারকে টিকিয়ে রাখার পক্ষেও তো একটা গণমাধ্যমের তৎপরতা ছিল, এবং তাকে তো আমরা সাংবাদিক বলেই চিনি, সাংবাদিকতা হিসেবেই চিনি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে 3 জন চীনা নাগরিক। রোববার দুপুরে ডিএমপির সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। গোয়েন্দা প্রধান বলেন, শনিবার রাতে বসুন্ধরার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল। চাকরির প্রলোভন, বিভিন্ন অফার কিংবা অনলাইনে নানাভাবে সাইবার জালিয়াতি করত তারা। অভিযানে 14টি ল্যাপটপ এবং প্রায় 6,000 সক্রিয় মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে কোনো মোবাইল ফোনে 12টি পর্যন্ত সিম ব্যবহার করা হতো। এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র 1 মাসে 200 থেকে 250 কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। চক্রটির মূল হোতা হংকংয়ে অবস্থান করছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশেও একই ধরনের কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে সিমভিত্তিক প্রতারণায় জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানান তিনি। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার দলিলপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দলিলপুর গ্রামের কাদের মেম্বারের সমর্থকদের সাথে একই গ্রামের শাহিন শেখের সমর্থকদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে শাহিন শেখের সমর্থক আবু শেখকে মারধর করে কাদের মেম্বারের লোকজন। এরই জেরে রাতে সমর্থকদের নিয়ে কাদের মেম্বারের বাড়িঘরে
হামলা চালায় শাহিন শেখের লোকজন। অন্তত 15টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থমথমে পরিস্থিতির মাঝেই সংঘাত কবলিত পাকিস্তানের আজাদ কাশ্মীরে চলছে সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। তবে ইতোমধ্যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিগত নির্বাচনের বিজয়ী দল পিটিআই। এছাড়াও কেন্দ্রে ক্ষমতাসীন পিএমএল-এর আঞ্চলিক সরকার জুনে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএসিকে নিষিদ্ধ ঘোষণা করায় এবারের নির্বাচনে অংশ নেয়নি দলটি। নির্বাচনের আগে রক্তক্ষয়ী সংঘাতের কারণে আজাদ কাশ্মীরে এখনও ব্যাহত ব্যাংকিং ও ইন্টারনেট পরিষেবা, সড়ক পরিবহনও প্রায় স্থবির। বিক্ষোভ দমনে চলছে ব্যাপক ধরপাকড়। গেল 27 জুলাই একদিনেই ভোটের পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে জেলাভিত্তিক 3 ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে 5 জন। জীবিত উদ্ধার করা হয়েছে 225 জনকে। এখনও নিখোঁজ রয়েছেন 41 জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দলের সদস্যরা। রোববার স্থানীয় সময় সকালে পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাউসির মাকাসার্সের দিকে যাওয়ার পথে ফেরিটিতে আগুন লাগে। এতে নাবিকসহ 271 জন যাত্রী ছিল বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। Proses evakuasi KM Mutiara Santosa, kita mempersiapkan alat-alat yang siap. Pegang. Terang. Alhamdulillah. ঢাকার সাভারের বিকেএসপিতে 10ম শ্রেণীর কারাতে শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিমের রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে 5 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেএসপি কর্তৃপক্ষের দাবি, গত 28 জুলাই রাতে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন জিম। তবে বিকেএসপির মতো একটি সংরক্ষিত সরকারি ক্যাম্পাসের ভেতরে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন রহস্য। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। কক্সবাজারের মহেশখালীর সন্তান জিম ছোটবেলা থেকেই কারাতে নিয়ে স্বপ্ন দেখতে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।